আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং নিজেরাও স্বাস্থ্যবিধি মানছো, নিজেরা সুরক্ষিত থাকার চেষ্টা করছো এবং অন্যদেরকেও সুরক্ষিত রাখার চেষ্টা করছো। তো আমাদের এমবিএর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ধারাবাহিক ক্লাসে আমরা আবারও হাজির হয়েছি। আজকে আমরা এমবিএ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর চ্যাপ্টার 4 স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারের উপরে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তাহলে গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কাইজেন কস্টিং এবং লিন কস্টিং এই ব্যাপারগুলা অথবা স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝায় এবং তার কিছু দিক অথবা মেথড যেমন কাইজেন কস্টিং বা লিন কস্টিং এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব আরেকটি টেকনিক বা মেথড, সেটা হচ্ছে টার্গেট কস্টিং। তো টার্গেট কস্টিং আমরা বলতেছি আমাদের চ্যাপ্টার হচ্ছে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা কিভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদের কস্টটাকে নিয়ন্ত্রণ করতে পারি, খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারি, অথবা আমরা যেরকম চাই সেরকমভাবে আমরা উৎপাদনটা সাজাইতে পারি। তাহলে এর মধ্যে একটা টেকনিক হচ্ছে টার্গেট কস্টিং। তাহলে টার্গেট কস্টিং বলতে কি বোঝায়? স্বাভাবিক প্রসেসে আমরা যেটা বুঝি উৎপাদন করার ক্ষেত্রে, যে আমরা কি করি, একটা পণ্য উৎপাদন করতে চাই। তো উৎপাদন করার জন্য আমাদের র ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, সেটা ডিরেক্ট র ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, সাথে আবার লেবার কস্ট, সেটা ডিরেক্ট লেবার কস্ট, ইনডিরেক্ট লেবার কস্ট, অথবা আমরা বলতে পারি ডিরেক্ট র ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। এখানে আমার ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার সহ আরও যত ধরনের খরচ আছে আমার ডিরেক্ট ইনডিরেক্ট রিলেটেড উইথ প্রোডাকশন সব কিছু আমার এই ফ্যাক্টরি ওভারহেডে চলে আসে। তাহলে আমাদের টোটাল হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আমরা স্বাভাবিক কস্টিং বা স্বাভাবিক ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা দেখি, আমরা কোনো একটা পণ্য উৎপাদন করতে চাই, সেটা আমরা নির্ধারণ করলাম। এখন সেই পণ্য উৎপাদনের জন্য আমার কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, কি পরিমাণ ডিরেক্ট লেবার লাগবে, কি পরিমাণ আদার্স কস্ট লাগবে, এবং ফাইনালি আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে, সেইভাবে আমরা চিন্তা করি। যে আমরা আগে প্রোডাকশন করি, তারপরে কস্টের কথা চিন্তা করি, তারপরে আমরা প্রফিটের চিন্তা করি। কিন্তু টার্গেট কস্টিং হচ্ছে আমার উল্টা। সে ফর এক্সাম্পল, এখানে আমরা ধরে নিলাম যে আমি এই মার্কারটা তৈরি করব। তো মার্কার তৈরি করি, তো মার্কার তৈরি করার ক্ষেত্রে আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, মনে করো এক একটা মার্কারের জন্য 10 টাকা ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, আমার 10 টাকার ডিরেক্ট লেবার প্রয়োজন হয়, এবং 10 টাকা আমার ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমার টোটাল প্রোডাকশন কস্ট হচ্ছে 30 টাকা। তো এখানে স্বাভাবিক প্রসেসে আমরা আগে প্রোডাকশন করি, তারপরে আমার টোটাল প্রোডাকশন কস্ট ক্যালকুলেশন করি। এর সাথে আমরা মনে করো এটা হচ্ছে কস্ট প্লাস প্রফিট যোগ করে আমরা সেলস প্রাইস আমরা নির্ধারণ করি। তো এখানে কস্ট আমার 30 টাকা প্লাস প্রফিট যোগ করলাম 5 টাকা, আমার সেলস প্রাইস নির্ধারণ করলাম 35 টাকা। এখন আমার এই টার্গেট কস্টিং হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, অর্থাৎ উল্টা পথ চলা। আমরা আগে আমাদের টোটাল কস্ট বা টার্গেট কস্ট নির্ধারণ করব। যে আমরা নর্মালি এখানে যেমন 30 টাকা আমাদের প্রোডাকশন কস্ট, আমরা টার্গেট করলাম যে আমরা 25 টাকার মধ্যে আমাদের এই কোয়ালিটি মার্কার তৈরি করব। তাহলে আমাদের এখন টার্গেট কস্ট হচ্ছে 25 টাকা। এখন এই 25 টাকার মধ্যে এই কোয়ালিটির মার্কার তৈরি করার জন্য আমি কিভাবে কি করতে পারি সেটা নিয়ে চিন্তা করব। এখন আমার এই ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেডের কোথায় কোথায় কাজ করলে আমার এই 25 টাকার মধ্যে
আমার মার্কার এই কোয়ালিটি মার্কার তৈরি করা সম্ভব সেটা নিয়ে আমরা কাজ করব এবং সেই অনুযায়ী আমরা 25 টাকার মধ্যেই এই মার্কার তৈরি করার চেষ্টা করব। তাহলে আমরা র মেটেরিয়াল হয়তো আমরা যেই সোর্স থেকে কিনতাম আমরা এখন সোর্স চেঞ্জ করলাম, অথবা একই মানের র মেটেরিয়াল আমরা এখন হয়তো আমরা ভিন্ন প্রক্রিয়ায় অথবা ভিন্ন জায়গা থেকে অথবা ভিন্ন ধরনের র মেটেরিয়াল আমরা ব্যবহার করলাম। এখানে আমাদের কস্ট হলো 8 টাকা। ডিরেক্ট লেবার আমরা হয়তো আগে বেশিরভাগ লেবার বেস ছিল, এখন আমরা চিন্তা করলাম না আমরা মেশিন বেসড অর্থাৎ অটোমেটেড মেশিনে তৈরি করব যাতে আমাদের লেবার কস্ট কমে যায়। তো আমাদের এখানে হয়তো আমাদের এখন লেবার কস্ট আসলো 8 টাকা। আর আমাদের ফ্যাক্টরি ওভারহেড আমরা এখানে বিভিন্ন মিনিমাইজ করে অর্থাৎ আমাদের অপচয় কমায়া অথবা ওয়েস্টেজ কমায়া বিভিন্ন আমাদের ক্যাপাসিটি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে আমরা এটাকে কমায় নিয়ে আসলাম যে 9 টাকায়। তাহলে আমাদের টার্গেট কস্টিং সেলের মধ্যে 25 টাকায় আমরা প্রোডাকশন করব। তো সেই 25 টাকা আমাদের টার্গেট ফুলফিল করার জন্য আমরা এখন টার্গেট নিলাম এবং সেই অনুযায়ী আমাদের কার্য বাস্তবায়ন করলাম। কাজে আমাদের এখন টার্গেট কস্ট হচ্ছে 25 এবং সেই অনুযায়ী আমাদের প্রোডাকশন হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের টার্গেট কস্টিংয়ের মূল বিষয় আমরা মানে বুঝাইলাম। এখন থিওরিটিক্যালি বইয়ে যদি আমরা দেখি বলছে টার্গেট কস্টিং হচ্ছে এতে প্রথমেই নতুন পণ্যের জন্য একটি কাঙ্ক্ষিত বাজার দর নির্ধারণ করা হয়। অর্থাৎ এখানে আমরা বলছি টার্গেট কস্টিং, আমরা এখানে কস্টটা ফিক্স করছি। তো এখানে বলছে বাজার দর নির্ধারণ করা হয়। তাহলে বাজার দর হতে পারে যে আমরা বর্তমান বাজার দর হচ্ছে 35 টাকা, আমরা ধরলাম বাজার দর হচ্ছে 30 টাকা। কিন্তু আমরা 30 টাকা বাজার দর করলেও আমাদের প্রফিট আমরা কমাবো না, আমরা প্রফিট 5 টাকা রাখবো। তাহলে কস্ট প্লাস প্রফিট, এখন যেহেতু আমি 30 টাকা মার্কেট প্রাইস রাখতে চাই তাহলে প্রফিট রাখতে চাই 5 টাকা স্থির রাখতে চাই, তাহলে আমার কস্ট করতে হবে অবশ্যই 25 টাকা। তাহলে এখানে প্রথমে নতুন পণ্যের জন্য একটি কাঙ্ক্ষিত বাজার মূল্য নির্ধারণ করা হয়। এতে প্রত্যাশিত মুনাফা বাদ দিয়ে লক্ষ্য ব্যয় টার্গেট কস্ট নির্ধারণ করা হয় আর সেই ব্যয়ের মধ্যেই পণ্য উৎপাদন করার প্রচেষ্টা করা হয়। একে ব্যয় হ্রাসকরণ হাতিয়ার ও বলা হয়। তাহলে টার্গেট সেলস প্রাইস এখান থেকে আমার প্রফিটটাকে বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার টার্গেট কস্ট। তাহলে টার্গেট সেলস প্রাইস থেকে আমার এস্টিমেটেড প্রফিট আর টার্গেট প্রফিট মাইনাস করলে টার্গেট কস্টিং পাবো। তো টার্গেট কস্ট এর মধ্যে পণ্য উৎপাদন করার যে কার্যক্রম সেটাই আমাদেরকে বলা হচ্ছে টার্গেট কস্টিং। Then steps in target costing. টার্গেট কস্টিং করার জন্য ধাপ বা স্টেপস আমাদের এখানে 4টা স্টেপ বলা আছে। স্টেপ 1 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার বা কাস্টমার নিডস। তো এখান থেকে দুই নম্বর স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার ভ্যালু। তিন নম্বর স্টেপ হচ্ছে টার্গেট কস্ট। আর 4 নাম্বার হচ্ছে ড্রাইভ টু কাস্টমার ভ্যালু।
তাহলে আমরা যদি টার্গেট কস্ট বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কিভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ আর ধারাবাহিক বা ধাপে ধাপে। 1 নম্বর হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস। কাস্টমারের কি প্রয়োজন সেটা আমাদেরকে আগে রিয়ালাইজ করতে হবে, বুঝতে হবে। আমি টার্গেট কস্টিং করব, কিন্তু কাস্টমাররা যেই ধরনের পণ্য চায় আমি সেই ধরনের পণ্য বানাবো না। তাহলে তো আমার, মনে করো বর্তমানে আমার মার্কার বাজারে প্রচলিত, সেটার দাম হচ্ছে 30 টাকা বা 35 টাকা। এখন আমি বললাম আমি মার্কার বানাবো যেটা 20 টাকায় আমি সেল করতে পারি, কিন্তু সেই মার্কার যদি আমার 3 দিন পরেই এটা কার্যকারিতা শেষ হয়ে যায় তাহলে কাস্টমাররা এটা আমার গ্রহণ করবে না। এরকম আমি যদি চাই যে বর্তমানে স্যামসাং যেই ধরনের মোবাইল 5,000 টাকায় বিক্রি করে, তো আমি মোবাইল উৎপাদন করব, তবে সেটা আমি 2,000 টাকা 3,000 টাকা বিক্রি করব। তো আমি এমন কোয়ালিটির র মেটেরিয়াল দিলাম, এমন কোয়ালিটির সেটা সেখানে কোয়ালিফিকেশন দিলাম যে 3,000 টাকায় বিক্রি করলাম ঠিকই, কিন্তু সেটার মানে কোয়ালিটি মনোভূত হইল না কাস্টমারের, অথবা যথাযথ হইল না। তাহলে কিন্তু আমার টার্গেট কস্টিং ফিল আপ হইলো, আমি 3,000 টাকায় আমি বিক্রি করতে পারলাম, কিন্তু সেটা কিন্তু আমার মার্কেটে চলবে না বা আমার উদ্দেশ্য সফল হবে না। তাহলে আমার প্রথমে আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস, কাস্টমাররা কী চায়, কী ধরনের চায়, সেটাকে আগে আমাকে অ্যানালাইসিস করতে হবে, বিবেচনা করতে হবে। তাদের রিকোয়ারমেন্টস কী, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কাজ করতে হবে। দেন আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার ভ্যালু। কাস্টমার তারা এই প্রোডাক্ট থেকে যে বেনিফিট পাবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। যে আমরা মনে করো কাস্টমারের কাছ থেকে যদি একটা মোবাইল ফোনের জন্য 3,000 টাকা নেই অর্থাৎ সেল করি, তাহলে কাস্টমার কি 3,000 টাকার চেয়ে বেশি ভ্যালু পাবে কিনা। যদি দেখা যায় যে কাস্টমার 3,000 টাকার চেয়ে বেশি ভ্যালু পাবে, তাহলে আমরা আশা করতে পারি যে কাস্টমারকে যেহেতু আমরা যেই টাকা নিচ্ছি এর চেয়ে বেশি ভ্যালু দিচ্ছি, কাস্টমার তখন স্যাটিসফাই হবে। তাহলে আমার প্রোডাকশনে যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে প্রোডাক্ট তৈরি করব সেখানে কাস্টমার ভ্যালু কি আমার মানে তার কাছে যে টাকা আমি চার্জ করব তার চেয়ে বেশি পাবে কিনা। যখন দেখলাম যে আমরা কাস্টমারের নিডস অ্যানালাইসিস করলাম, কাস্টমার যেই ধরনের পণ্য চাই সেই ধরনের পণ্য আমরা টার্গেট করলাম, এবং যেই পণ্য আমরা টার্গেট করছি সেই পণ্য আমাদের উৎপাদন খরচ যা হবে বা আমরা যেই টার্গেট সেলস প্রাইস আমরা নির্ধারণ করছি তার চেয়ে কাস্টমাররা বেশি ভ্যালু পাবে, তখন আমি নির্ধারণ করলাম ঠিক আছে আমরা এই প্রোডাক্টটাই তৈরি করব। তো এখন সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার এখন কিভাবে তৈরি করা যায় আমার টার্গেট কস্টের মধ্যে, সেটা এখন আমি চিন্তা করব, অর্থাৎ পার্টস বাই পার্টস। যে আমার মনে করো আমি যদি একটা ন্যানো কার অথবা ছোট গাড়ি, যে ছোট প্রাইভেট কার আমি তৈরি করব, যেটা আমি 50,000 টাকায় বা 1 লাখ টাকায় আমি মার্কেটে ছাড়বো, যাতে অপেক্ষাকৃত যারা মধ্যবিত্ত তারাও প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারে। তো এখন আমার সেই গাড়ি 1 লাখ টাকার মধ্যে উৎপাদন করতে হলে আমার ইঞ্জিন আমি কত টাকায় উৎপাদন করব এবং তার ক্যাপাসিটি কত থাকবে, কত টাকা উৎপাদন করব, আমার সিট আমি কত টাকায় উৎপাদন করব, আমার বডিটা কত টাকায় উৎপাদন করব, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমার উৎপাদন কস্ট কত হবে। এবং যদি দেখা যায় যে এইভাবে আমি যা প্রাথমিক চিন্তা করলাম সেইভাবে আমার খরচ 1,20,000 টাকা হয়ে যায়, তখন আবার কোন পার্টসের মধ্যে আমি সেটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি, কোন পার্টসটা কীভাবে উৎপাদন করলে আমার খরচটা কমানো যায়, সেই চিন্তা করে আমার টার্গেট কস্টিংয়ের মধ্যে আমার সেই প্রোডাক্টটা উৎপাদন করার অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ টার্গেট কস্ট বলতে সেই প্রোডাক্টের বিভিন্ন পার্টস ওয়াইজ টার্গেট করা এবং আমার ওভারঅল প্রোডাক্টটা টার্গেট কস্টের মধ্যে উৎপাদন করা যায় কিনা সেটা অ্যানালাইসিস করা। আর যখন আমি এই টার্গেট কস্টের মাধ্যমে আমি সেটাকে আমার টার্গেট কস্টিংয়ের মধ্যে নিয়ে আসলাম, তখন ড্রাইভ টু কাস্টমার ভ্যালু। এখন কাস্টমারকে সেই প্রোডাক্টটা
পৌঁছায় দেওয়ার জন্য আমি উৎপাদন শুরু করব, এবং উৎপাদন শুরু করেও সেটাকে কিভাবে আরও কোয়ালিটি ডেভেলপ করা যায় এবং আরও কস্ট মিনিমাইজ করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখবো বা চেষ্টা করে যেতে হবে। তাহলে আমার টার্গেট কস্টিং এর ধাপ হচ্ছে, প্রথমে আমাকে কাস্টমারের নিডস চিন্তা করতে হবে। কাস্টমারের নিডস চিন্তা করার পরে আমরা যেই টার্গেট ভ্যালুতে পণ্যটা দিব সেই টার্গেট ভ্যালুর চেয়ে কাস্টমাররা বেশি বেনিফিট পাবে কিনা সেটা আমরা চিন্তা করব। যদি দেখি যে তারা বেশি বেনিফিট পাবে, কাজেই এখন আমরা তাহলে সেইটা প্রোডাকশনের চিন্তা ভাবনা শুরু করলাম। কাজে এখন প্রোডাকশন করতে হলে কিভাবে পার্টস বাই পার্টস আমি একটা টার্গেট করলাম যে আমার ইঞ্জিন আমি 1 লাখ টাকার মধ্যে যদি প্রোডাকশন করতে চাই তাহলে আমার ইঞ্জিন এত টাকার মধ্যে উৎপাদন করতে হবে, আমার বডিকে এত টাকার মধ্যে উৎপাদন করতে হবে, আমার সিট কভার এত টাকার মধ্যে উৎপাদন করতে হবে, আমার এই পার্টস এত টাকার মধ্যে উৎপাদন করতে হবে। এই টার্গেট নিয়ে আমি যদি দেখি যে না আমার 1 লাখ টাকার মধ্যে উৎপাদন সম্ভব, তখন আমি উৎপাদনে রান করব। যদি দেখি না সম্ভব না, তখন কিভাবে সেটাকে সম্ভব করা যায় সেইটা চিন্তা করব। এবং ফাইনালি যখন আমার টার্গেট কস্টিংয়ের মধ্যে উৎপাদন প্ল্যানটা হয়ে যাবে তখন আমরা ফাইনাল প্রোডাকশনে যাব এবং সেখানেও কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা আমরা চেষ্টা করব। আচ্ছা, টার্গেট কস্টিং এর পরে আমরা আরেকটা টার্ম পড়ব, সেটা হচ্ছে কাইজেন কস্টিং। তাহলে এখানে কাইজেন কস্টিং বলতে কি বোঝায় বা কাইজেন কস্টিং কি সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে কাইজেন কস্টিং এই ধারণা বা এই মতামত বা এই টার্ম, এটা প্রথমে উদ্ভব হয় জাপানে। জাপানের তারা বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের এই জাপানের দেশটা খুব ক্ষতিগ্রস্ত হয়, তোমরা জানো সেখানে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা করা হয়। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা একটা লিডিং পজিশনে ছিল, যার ফলে আলটিমেটলি তারা হাইরে যায় এবং তাদের ইকোনমিক্যাল মানে প্রচণ্ড তারা ইকোনমিক্যালি তারা সেখানে ক্ষতিগ্রস্ত হয়। তো এখন সেই অবস্থান থেকে তারা কিভাবে একটা উন্নত দেশ হতে পারবে বা হতে পারে সেই চিন্তা ভাবনা থেকেই তারা বিভিন্ন থিওরি এবং প্র্যাকটিস শুরু করে, থিওরি ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিস শুরু করে। সেটার মধ্যে একটা হচ্ছে কাইজেন কস্টিং। তো কাইজেন কস্টিং এর মূল প্রতিপাদ্য হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তো এখন আমি একটু আগে আমরা টার্গেট কস্টিং নিয়ে আলোচনা করলাম। তাহলে টার্গেট কস্টিংয়ে আমরা বলছি যে আমরা একটা টার্গেট নিলাম যে আমি 25 টাকায় মার্কার উৎপাদন করব, 1 লক্ষ টাকায় গাড়ি উৎপাদন করব। তো আমি 25 টাকায় মার্কার উৎপাদন করতে সক্ষম হইলাম এবং কোয়ালিটি বজায় রেখেই সক্ষম হইলাম। তাহলে এখন আমার কি যথেষ্ট? আমি কি এখানে স্ট্যাক হয়ে থাকবো, এখানে বসে থাকবো, এখানে কি আমার মানে কার্যক্রম সীমাবদ্ধ রাখবো? না, কাইজেন কস্টিং বলতেছে এই যদিও আমরা আমাদের টার্গেট ফিল আপ করছি, আমরা এরপরও কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতে থাকবো। আমি এতদিন 25 টাকায় যেই ধরনের মার্কার উৎপাদন করছি, এটা বাজারের পরিপ্রেক্ষিতে ধরা যায় এখন এটা মানে একটা মানসম্মত, যে কোয়ালিটিতেও মোটামুটি গ্রহণযোগ্য আর দামেও রিজনেবল। তো এখন আমি এই 25 টাকায় মার্কার উৎপাদনে বা এই মান নিয়েই বসে থাকবো না, আমি চেষ্টা করব যে এই 25 টাকায় কিভাবে মান আরও বাড়ানো যায়, অথবা এই মান ধরে রেখে কিভাবে দাম আরও বা কস্ট আরও কমানো যায়, অথবা দুইটাই কিভাবে আমার মান বাড়ানো যায়, কস্ট কমানো যায়। তাহলে কাইজেন কস্টিং এর মূল প্রতিপাদ্য হচ্ছে আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ প্রত্যেক
সময়ই আমি চেষ্টা করব যে কীভাবে আগের চেয়ে আরেকটু ভালো করা যায়। এবং এই কাইজেন কস্টিংটা শুধু প্রোডাকশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, নট নেসেসারি, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবং যদি কেউ অ্যাপ্লিকেবল করতে পারে সে অবশ্যই সাকসেসফুল হবে। যেমন জাপান তার একেবারে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে আজকে টেকনোলজিক্যালি একটা শীর্ষ দেশ, G8, অর্থাৎ যেখানে সারা বিশ্বের 8টা দেশকে নিয়ে যেই বিগ 8 গঠিত, তার মধ্যে একটা হচ্ছে জাপান। তাহলে তাদের এই অবস্থানের যাওয়ার একটা মানে মুখ্যম সিঁড়ি ছিল এই কাইজেন, অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রচেষ্টা এবং এই ধারণার বাস্তবায়ন। আমি যদি আমার লাইফে এটাকে বাস্তবায়ন করতে পারি, বা যে তার লাইফে এটা বাস্তবায়ন করতে পারবে সে অবশ্যই সাকসেস হবে, অবশ্যই। এটা কীরকম, যে আমি যদি চাই যে আমি এখন পড়াশোনা করতেছি, তাহলে আমার গতকালকের পড়াশোনা যে আজকের পড়াশোনা যাতে আরেকটু ইমপ্রুভমেন্ট হয়। আজকের পড়াশোনার যেরকম ইমপ্রুভমেন্ট হলো, আগামীকালকে চিন্তা করব আজকেরটার চেয়ে কীভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়। অথবা আমরা প্রত্যেকে যেই কাজ করতেছি কীভাবে সেই কাজটাকে আরেকটু সুন্দরভাবে করা যায়, আরেকটু ভালোভাবে করা যায়, আরেকটু কষ্ট মিনিমাইজ করা যায়, অথবা আরও সুন্দর করে করা যায়। তাহলে প্রত্যেক কাজের ক্ষেত্রে প্রত্যেক দিন যদি আমার চেষ্টা থাকে আরও সুন্দর, আরও ভালো, তাহলে সফলতা, উন্নয়ন অবশ্যই আমাকে কিন্তু ধরা দেবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমি ইবাদত বন্দেগি করি, তো আমার ইবাদত বন্দেগিটাকে কীভাবে আরেকটু সুন্দর করা যায়। আমি নামাজ পড়ি, আমার নামাজটাকে কীভাবে আরও সুন্দর করা যায়। আমার রোজাটাকে কীভাবে আরও সুন্দর করা যায়। এরকম আমার চাকরি করি, বা আমি ক্লাস নিই, আমি শিক্ষকতা করি, তো আমার লেকচারটাকে কীভাবে আরেকটু সুন্দর করা যায়, আরেকটু সমৃদ্ধ করা যায়, আমার ক্লাসের কোয়ালিটিকে কীভাবে আরেকটু বৃদ্ধি করা যায়। তো প্রত্যেকেই যদি তার অবস্থান থেকে এই কাইজেন কস্টিং ফলো করে, তাহলে তার ইমপ্রুভমেন্ট, তার ডেভেলপমেন্ট, তার সাকসেস অবশ্যই, এটা ম্যান্ডেটরি। আর বলতে পারেন যে স্যার অবশ্যই এই কথাটা কিভাবে বলতে পারেন, তো অবশ্যই আসলে এটাও একটা আল্লাহর উপর নির্ভরশীল হয়েই বলা। কারণ আল্লাহ তাআলাও বলছে যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না, আল্লাহ তাআলাও তার ভাগ্য পরিবর্তন করেন না। তো কোনো ব্যক্তি যদি চায় যে প্রত্যেক দিন তার পারফরমেন্সটাকে কীভাবে আরেকটু বেটার করা যায়, তো আল্লাহ তাআলাও নিশ্চয়ই তাকে সাহায্য করবেন, এবং এইটি সাধারণ কথা। তাহলে কাইজেন কস্টিং হচ্ছে যে কাইজেন ব্যয় হলো নিয়মিত ব্যয় কমানোর একটি প্রক্রিয়া। নিয়মিত ব্যয় কমানোর একটি প্রক্রিয়া যেটা পণ্যের ডিজাইন শেষ হওয়ার পর এবং পণ্যের উৎপাদন প্রক্রিয়া চলাকালীন ঘটে থাকে। তাহলে পণ্যের ডিজাইন হয়ে গেছে, যে এই ডিজাইনে আমি তৈরি করব, এবং উৎপাদন আমরা শুরু করে দিছি আমাদের টার্গেট কস্টিং অনুযায়ী, অথবা আমরা যেই ডিজাইন যেই ধরনের প্রোডাক্ট তৈরি করতে চাই, তো আমরা আমাদের প্রাথমিক গোল সাকসেস, অর্থাৎ আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যেই প্রোডাক্ট তৈরি করতে চাই, যেই দামে তৈরি করতে চাই, যেই ধরনের উৎপাদন করতে চাই, সেই ধরনের আমরা করতে পারবো বলেই আমরা প্রোডাকশনে গেছি। এখন প্রোডাকশনে যাওয়ার পরেও আমরা থেমে নেই, কীভাবে আমাদের এই কস্টিংকে আরও কমানো যায়, সেইটার ধারাবাহিক প্রচেষ্টাই হচ্ছে কাইজেন কস্টিং। তো সেই কাইজেন কস্টিং আমরা করতে পারি যে কাঁচামালের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ব্যয় কমানো, অর্থাৎ প্রোডাকশন তো শুরু হয়ে গেছে, এখন কিভাবে কাঁচামালের ব্যবহার আরও কমানো যায়, অর্থাৎ আরও কম কাঁচামাল ব্যবহার করে আমি প্রোডাক্টটা উৎপাদন করতে পারি, অথবা আমার প্রোডাকশন ডিজাইন চেঞ্জ করা, অথবা প্রোডাকশনের মেথড চেঞ্জ করা, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমার এই কস্টটাকে কীভাবে কমানো যায়, সেটা আমরা কন্টিনিউয়াস প্রচেষ্টাই হচ্ছে আমার কাইজেন কস্টিং। এরপর আমরা দেখব প্রোডাক্ট লাইফ সাইকেল। অর্থাৎ পণ্যের জীবনচক্র। তাহলে এখানে এই প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্যের জীবনচক্র সম্পর্কে তোমাদের ধারণা আগে থেকেই আছে, যে একটা প্রোডাক্ট শুরু করা থেকে
এটা যতদিন মার্কেটে থাকে এবং আলটিমেটলি যখন মার্কেট থেকে এটা বিলুপ সাধন হয়ে যায়, এটা অস্তিত্বহীন হয়ে যায়। তাহলে অস্তিত্ব আসার প্রচেষ্টা থেকে শুরু করে অস্তিত্বহীন হয়ে যাওয়া পর্যন্ত টোটাল লাইফটাকে আমরা বলতেছি প্রোডাক্ট লাইফ সাইকেল, পণ্যের জীবনচক্র। তো যেমন ফিলিপ কটলার অ্যান্ড জি আর্মস্ট্রং এর মতে প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ দ্য কোর্স অফ product sales and profit over its lifetime. It involves 5 distinct stages: product development, introduction, growth, maturity and decline. তাহলে ফিলিপ কটলার এর মতে পণ্যের জীবনচক্র হচ্ছে পণ্যের জীবনে বিক্রয় এবং মুনাফার একটি গতিপথ। বিক্রয় এবং মুনাফার একটি গতিপথ। এটি 5টি স্তরের সাথে সম্পর্কযুক্ত, যেমন পণ্যের উন্নয়ন, সূচনা স্তর, পণ্যের প্রবৃদ্ধি, পূর্ণতা স্তর এবং বিলোপ সাধন বা পতন স্তর। আচ্ছা, তাহলে আমাদের এছাড়াও আরো বিভিন্ন জনের বিভিন্ন সংজ্ঞা আছে। আমরা একটা সংজ্ঞা লিখা দিই যাতে তোমাদের এটা থাকে, খাতায় থাকে, যাতে পরবর্তীতে তোমরা খাতা খুললে বুঝতে পারো যে না এই প্রোডাক্ট লাইফ সাইকেলের উপরে এইটা পড়ানো হয়েছিল। কাজেই খাতায় আমরা কিন্তু আগেও বলছি, খাতায় লেখা থাকলে মাথায় থাকবে। খাতায় যদি না লেখো তাহলে কিন্তু মাথায় থাকবে না যে কি পড়ানো হয়েছিল। তখন 1 মাস পরে পরীক্ষার আগে দেখলে মনে হবে যে এই চ্যাপ্টার তো নতুন নতুন মনে হইতেছে, এই চ্যাপ্টারে কি পড়ছি, কি পড়াইছে, আমার তো কিছুই মনে নাই, অথবা আবসা আবসা ধারণা। এই জন্য অবশ্যই তোমরা ক্লাস করবা, খাতা কলম নিয়ে বসবা এবং বোর্ডে যে বিষয়গুলো লেখা হয় অবশ্যই খাতায় সেগুলো উঠাবা। তাহলে আমরা একটা সংজ্ঞা, আরো সংজ্ঞা আছে এখানে, যেমন বোব, হোস্টন অ্যান্ড থিল বলেন প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ এ মডেল that describe the stages that a product or a product category passes through from its introduction to its removal from the market. তাহলে এখানে হোস্টন অ্যান্ড থিল এর মতে প্রোডাক্ট লাইফ সাইকেল হচ্ছে একটা প্রোডাক্টের জীবন এমন মডেল, যেই মডেল প্রোডাক্টের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বা ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেটার বিলুপ সাধন পর্যন্ত, রিমুভাল বা অপসারণ পর্যন্ত তার জীবন চক্রের বিভিন্ন উত্থান পতনকে ব্যাখ্যা করে বা শো করে। আচ্ছা, তো আমরা সহজ সংজ্ঞাটা এখানে লিখে দিই। ফিলিপ কটলারের মতে, কটলার অ্যান্ড জি আর্মস্ট্রং এর মতে প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ দ্য কোর্স অফ প্রোডাক্টস course of product sales and profit, products and profit over its lifetime, It involves 5 distinct stages. Product development, introduction, growth, maturity,
and decline. তাহলে এখানে ফিলিপ কটলার এবং আর্মস্ট্রং এর মতে প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ দ্য কোর্স অফ প্রোডাক্ট সেলস অ্যান্ড প্রফিট ওভার ইটস লাইফ টাইম। আচ্ছা, তাহলে প্রোডাক্ট লাইফ সাইকেল হচ্ছে একটা প্রোডাক্টের পুরা জীবনের একটা বিক্রয় এবং প্রফিটের গতিপথ। অর্থাৎ কখনো বিক্রয় কম সেখানে প্রফিট কম, কখনো বিক্রয় বেশি সেখানে প্রফিট বেশি। তাহলে বিক্রয়ের সাথে যেহেতু প্রফিট সম্পর্ক, তাহলে বিক্রয় এবং এটা কিন্তু আমরা ওই গ্রোথ লাইফ সাইকেল, পণ্যের লাইফ সাইকেল বলতে আমাদের এক বিক্রয় প্রথমে ছিল না, তোমরা কার্ভটা একটু পরে দেখবা, প্রথমে ছিল না, তারপরে আস্তে আস্তে বিক্রয় বাড়তেছে, তারপর আবার বিক্রয় কমতেছে, আর বিক্রয় বাড়ার সাথে সাথে আমার প্রফিট বাড়তেছে এবং বিক্রয় কমার সাথে প্রফিট কমতেছে। তাহলে এটা কিন্তু একটা লাইফ সাইকেল বা একটা লাইন অফ সেলস অ্যান্ড প্রফিট, গতিপথ, আমার বিক্রয় এবং প্রফিটের একটা গতিপথ। আর সেই গতিপথের মধ্যে আমরা এটাকে 5টা স্টেজে ভাগ করি। একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ, একটা হচ্ছে গ্রোথ ইন্ট্রোডাকশন স্টেজ, তারপর গ্রোথ স্টেজ, ম্যাচুরিটি স্টেজ অ্যান্ড ডিক্লাইন স্টেজ। Stages of product life cycle. Stages of product life cycle, পণ্যের জীবন চক্রের বিভিন্ন ধাপ বা স্তর। এখানে স্টেজ, ধাপ না বলে আমরা স্তর বলব। একটু আগে আমরা ফিলিপ কটলারের সংজ্ঞার মধ্যে দেখেছি যে তারা বলছে এটা ইট কন্টেইন 5 স্টেজেস। তাহলে সেই 5 স্টেজটাকে আমরা বলতেছি ধাপ বা পণ্যের জীবনচক্রের বিভিন্ন ধাপ। তাহলে সেখানে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, এটাকে আমরা এত স্টিপ না দিয়ে আর একটু ফ্ল্যাট করে দিই। আচ্ছা, তাহলে আমরা বিক্রয় এবং মুনাফা বা আমরা ইংরেজিতে বলি যদি সেলস অ্যান্ড প্রফিট, আর এখানে হচ্ছে টাইম, তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজ। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন স্টেজ। এটা হচ্ছে প্রবৃদ্ধি, গ্রোথ। এটা হচ্ছে পূর্ণতা বা ম্যাচিউরিটি।
আর এটা হচ্ছে ডিক্লাইন। আচ্ছা, তো সরি, আরেকটা জিনিস আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে যে প্রফিট। এই ডেভেলপমেন্ট স্টেজ ঠিক আছে, আমরা প্রফিট কার্ভটা আর্ট করার জন্য এটা একটু মুছে আবার নতুন করে লিখব। প্রফিটটা হবে এরকম, আচ্ছা তাহলে এটা ছিল ইন্ট্রোডাকশন স্টেজ, এটা ছিল আমার সরি এটা ছিল ডেভেলপমেন্ট স্টেজ, এটা ছিল ইন্ট্রোডাকশন স্টেজ, সেটা আমাদের ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে সেলস, এটা হচ্ছে প্রফিট, আচ্ছা। তো আমরা স্টেজেস অফ প্রোডাক্ট লাইফ সাইকেল, পণ্যর জীবনচক্রের বিভিন্ন স্তর বা ধাপ দেখতেছি। আমরা বলছি 5টা স্টেজ। 1 নম্বর স্টেজ হচ্ছে ডেভেলপিং স্টেজ, পণ্যটা আমরা ডেভেলপ করতেছি। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত সময়, যখন আমার প্রোডাক্টের কোনো অস্তিত্ব নেই, আমরা প্রোডাক্ট কিভাবে তৈরি করা যায়, কাস্টমারের নিডস কি, সেই নিডস অ্যানালাইসিস করে প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করা যায়, প্রোডাক্টের ফিচার কী হবে, অন্যান্য চিন্তাভাবনা বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কার্যক্রম চলতেছে। তাহলে প্রোডাক্টের কোনো অস্তিত্ব এখনও আসে নাই। তাহলে যখন আমরা ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম যে আমরা প্রোডাক্ট তৈরি করছি এবং তৈরি করে ফেললাম, তৈরি করে প্রোডাক্টের অস্তিত্ব নিয়ে আসলাম, তখন আমার ইন্ট্রোডাকশন স্টেজ শুরু হয়ে গেল। এখন ইন্ট্রোডাকশন স্টেজ, আমি যেই দিন পণ্য বাজারে আনলাম সেই দিন থেকেই আমার হিউজ পরিমাণ বিক্রি হবে না। আমার বিক্রি আস্তে আস্তে আমরা প্রোডাকশন করব এবং আমরা যখন অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করব বা আমরা আমাদের বিজ্ঞাপন এবং অন্যান্য কার্যক্রম বৃদ্ধি করব, আস্তে আস্তে আমাদের সেলস বাড়তে থাকবে। তো প্রথম আমাদের এই পর্যন্ত আমরা বলতেছি ইন্ট্রোডাকশন স্টেজ। তারপর আমাদের বৃদ্ধিটা আরও যখন দ্রুত হারে বাড়তেছে তখন আমরা বলতেছি গ্রোথ স্টেজ। গ্রোথ স্টেজে যাইতে যাইতে এক জায়গায় যা, এটা হচ্ছে আমার সর্বোচ্চ বিক্রি। তো সর্বোচ্চ বিক্রির পরে আস্তে 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 আমাদের এটা আবার ডিক্লাইন করা শুরু করছে। তো এই স্টেজটাকে বলতেছি আমরা ম্যাচিউরিটি, পূর্ণতা স্তর। আর এরপরে স্টেজটাকে বলতেছি আমরা ডিক্লাইন বা অবনতি বা বিলোপ সাধন বা পতন স্তর। তো প্রত্যেকটা প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টের লাইফ সাইকেল একেবারে এরকম না হলেও তো তার ইন্ট্রোডাকশন স্টেজ, ডেভেলপমেন্ট স্টেজ থাকবে, ইন্ট্রোডাকশন স্টেজ থাকবে, এবং সে হয়তো গ্রোথেও যাবে, ম্যাচিউরিটিতেও যাবে একসময়, আবার ডিক্লাইনেও যাবে। তার মানে প্রত্যেকটা পণ্যের এই ধাপগুলা অবশ্যই থাকবে, তবে সেই ধাপের স্থায়িত্ব কতদিন হবে, সেই ধাপে সে কত পর্যন্ত যাইতে পারবে, সেটা হয়তো বেরি করবে। যেমন মনে করো, আমরা যদি কসকো সাবানের কথা চিন্তা করি, যে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের ঈদ পরিপূর্ণ হইতো না যদি না কসকো সাবান আমাদের ঘরে নিয়ে আসতো ঈদের শপিং হিসাবে, বা ঈদের দিন যে সাবান ব্যবহার করব সেটার নাম অবশ্যই কসকো, অর্থাৎ কসকো সাবান দিয়ে আমরা গোসল করব। এটা আমাদের ঈদের বাড়তি একটা আনন্দ। তো এখন
সেই কসকো সাবান কিন্তু এখন নাম খুব একটা শোনা যায় না, বাজারে খুব একটা পাওয়া যায় না। অবশ্য অস্তিত্ব আছে, এখন একেবারে বিলুপ সাধন হয়ে যায়নি। তার মানে তার এখন এই ডিক্লাইনিং স্টেজ চলতেছে। তাহলে আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা কসকো সাবান ছাড়া আমরা ঈদ মানে আমাদের পূর্ণ হইতো না, তখন হয়তো বা এটার ম্যাচুরিটি স্টেজ ছিল অথবা গ্রোথ স্টেজ ছিল। তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট এই একসময় ডেভেলপমেন্ট স্টেজে ছিল, তারপরে ইন্ট্রোডাকশনে আসে, তারপরে সেটা গ্রোথ এবং ম্যাচুরিটিতে যায়, একসময় ডিক্লাইনে চলে যায়। অনেক প্রোডাক্ট হয়তো 50 বছর আগে খুব মার্কেটে ছিল, এখন হয়তো মার্কেটে নাই, তাহলে সেটা বিলুপ সাধন হয়ে গেছে। অথবা মনে করো কেয়া কসমেটিক্সের কথা তোমাদের মোটামুটি সবার ধারণা আছে যে 10 বছর আগে বা 20 বছর আগে কেয়া কসমেটিক্স মোটামুটি মার্কেটে একটা বড় ব্র্যান্ড ছিল, কিন্তু এখন সেটার এখনও আছে, কিন্তু তেমন একটা সেটার সারা শব্দ অথবা সেটার গ্রোথ বা বিক্রি বা মার্কেটে গ্রহণযোগ্যতা তেমনটা একটা নাই। তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একসময় বাড়ে, তারপরে আস্তে আস্তে সেটা আবার বিলুপ সাধন হয়ে যায়। সেটা বিভিন্ন সব প্রোডাক্টের ক্ষেত্রেই হয়, তবে কোনো প্রোডাক্ট হয়তো দীর্ঘ সময় মার্কেটে থাকে, কিন্তু তাকে এক সময় না এক সময় ডিক্লাইন হইতেই হবে। আবার কোনো প্রোডাক্ট হয়তো খুব তাড়াতাড়ি সেটা ডিক্লাইন স্টেজে চলে যায়। কিন্তু এই লাইফ সাইকেল অবশ্যই প্রত্যেকটারই আসে, তবে স্থায়িত্ব এবং তার গ্রোথ কতটুকু হবে সেটা ভেরি করতে পারে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে টার্গেট কস্টিং, তারপর দেখলাম আমরা কাইজেন কস্টিং, এবং আলটিমেটলি আমরা দেখলাম প্রোডাক্ট লাইফ সাইকেল কী এবং তার বিভিন্ন স্টেজগুলো। তোমরা এই বিষয়গুলো বইয়ে আলোচনা করা আছে, আমরা মূল থিম বা মূল আলোচনা কনসেপ্টগুলো আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা আরও বিস্তারিত বই থেকে পড়বে এবং আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা এই ক্লাসগুলোই কিন্তু তোমাদের ফাইনাল ক্লাস, ফিজিক্যাল ক্লাস পাবা সেই আশা বাদ দিয়ে নিজেরা পড়াশোনা করবা। তোমরা MBA তোমাদের চলতেছে, যেমন আজকেও আমাকে একজন ফোন দিয়েছে যে স্যার আমার তো গত বছর আমি পরীক্ষা দিয়েছিলাম MBA, আমার তো একটা সাবজেক্ট খারাপ হয়েছে, তো এখন সেটা আমি কিভাবে কি করতে পারি। তার মানে একটা সাবজেক্ট খারাপ হওয়া মানে তার কিন্তু একটা ইয়ার লস। তাহলে MBA তোমাদের এখানে ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্ট খারাপ করলে সেটা ইয়ার লস বাদ দিয়ে আবার পরের বার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টার্সে কিন্তু একটা সাবজেক্ট খারাপ হলে তোমার একটা ইয়ার লস, অর্থাৎ ওই ডিগ্রি অর্জন করতে চাইলে। তো সেই জন্য তোমরা নিয়মিত পড়াশোনা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং দোয়া করবা যাতে আল্লাহ তাআলা আমাকে এই করোনামুক্ত পৃথিবীতে আবার খুব শীঘ্রই আমাদের স্বাভাবিক জীবনযাপনে আমরা ফিরে আসতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।